উপদেষ্টাদের মধ্যে এনে বিরোধ ছিল। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রস্তাবিত ঘোষণার ব্যাপারে সরাসরি বিরোধিতা করেন। গুঞ্জন ছিল এই ইস্যুতে 3 ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া পদত্যাগ করতে যাচ্ছেন। সেনাবাহিনীর মধ্যেও এ নিয়ে ছিল অসন্তোষ। অবশেষে সোমবার গভীর রাতে ছাত্র নেতাদের সঙ্গে সরকার, রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলোর দফায় দফায় আলোচনা হয়। তাদের যে চাওয়া আসলে সেটি পূরণ করতে পারবে? নতুন যে প্রোক্লেমেশনের কথা সরকার জানিয়েছে যে তাদের পক্ষ থেকে ঘোষণা করা হবে, নিশ্চয়ই না, সম্ভব না। এবং সব পক্ষকে নিশ্চয়ই ঐকমত্যের ছায়াতলে আনা সম্ভব না। আসসালামু আলাইকুম দর্শক, হঠাৎ করে ব্রেকিং নিউজ, 3 উপদেষ্টার পদত্যাগ। কোন সেই 3 উপদেষ্টা পদত্যাগ করছে এবং কেনই বা করছে? হঠাৎ করেই এই কেমন সিদ্ধান্ত? চলেন কথা বলবো না, বিস্তারিত থাকছে স্ক্রিনে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। লিড নিউজে সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। অন্তর্বর্তী সরকারকে আগামী 15ই জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারির আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। একই সঙ্গে তারা ছাত্র গণ অভ্যুত্থান চলাকালে জুলাই আগস্টে গণহত্যার জন্য শেখ হাসিনার দ্রুত বিচার ও রাষ্ট্র সংস্কারের দাবি জানান। তারা গণ অভ্যুত্থানের আহতদের সুচিকিৎসা, সব ধরনের সিন্ডিকেট থেকে মুক্তি, বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেরও দাবি জানান। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে অংশ নিয়ে এসব দাবি জানান তারা। সমাবেশে দাবিনামা তুলে ধরেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম। এর আগে মতবিরোধ সৃষ্টি হয় বৈষম্য বিরোধী ছাত্রদের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে। রাজনৈতিক ঐকমত্য ছাড়া ঘোষণাপত্র বিষয়ে সম্মত ছিলেন না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ছাত্রদের স্পষ্ট করে জানিয়ে দেন এই ঘোষণা হতে হবে সবার ঐক্যমতে, এটা না মানলে তিনি সরকারে থাকবেন না। উপদেষ্টাদের মধ্যে এ নিয়ে বিরোধ ছিল। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রস্তাবিত ঘোষণার ব্যাপারে সরাসরি বিরোধিতা করেন। গুঞ্জন ছিল এই ইস্যুতে 3 ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া পদত্যাগ করতে যাচ্ছেন। সেনাবাহিনীর মধ্যেও এ নিয়ে ছিল অসন্তোষ। অবশেষে সোমবার গভীর রাতে ছাত্র নেতাদের সঙ্গে সরকার, রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলোর দফায় দফায় আলোচনা হয়। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও তাদের আলোচনা হয়। শেষ পর্যন্ত বিরোধ নিরসন হয়। ছাত্ররা সম্মত হয় যে ঐক্যমত্যের ভিত্তিতে তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রণয়ন করবে ও সুবিধাজনক সময় তা ঘোষণা করা হবে। এ বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে গত কয়েকদিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা হয়। ছাত্রদের এই ঘোষণা সম্পর্কে বিএনপি সহ মূলধারার রাজনৈতিক দলগুলোর মধ্যেও দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয়। দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা মনে করে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে ঘোষণাপত্র চূড়ান্ত হওয়া উচিত। তা না করে হঠাৎ কোনো ঘোষণা ফ্যাসিবাদ বিরোধী পক্ষের মধ্যে বিভাজন তৈরি করবে। তবে কোন দল নৈতিকভাবে সমর্থনও জানিয়েছে ছাত্রদের ওই উদ্যোগকে। এ নিয়ে গত সোমবার দিনভর রাজনৈতিক ও সুধী মহলে আলোচনার পর রাত 8:45 প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে প্রেস ব্রিফিং করেন। তাতে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সব শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। সরকারের এই ঘোষণাপত্রের পর কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। বিষয়টি নিয়ে রাজধানীর বাংলা মোটরে বৈঠকে বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। বৈঠকে উপস্থিত নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৈঠক থেকে রাতে এক পর্যায়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জুলাই বিপ্লবের ঘোষণা নিয়ে কথা হয় ছাত্র নেতাদের। তিনি ছাত্রদের বলেন, জুলাই বিপ্লবের ঘোষণা সরকার, রাজনৈতিক দল, পেশাজীবী সবার ঐক্যমতের ভিত্তিতে করা হবে। ছাত্রদের পৃথকভাবে করার দরকার নেই। তার এই কথা না মানলে তিনি সরকারের সঙ্গে আর থাকবেন না, এমন কথা জানালে ছাত্র নেতারা আপাতত ওই ঘোষণা থেকে পিছিয়ে আসে, কর্মসূচিও স্থগিত করার সিদ্ধান্ত নেয়। তারা
বলেন, জুলাই বিপ্লবের ঘোষণা দিলে তার বাস্তবায়নের দায়িত্ব পড়বে সরকারের উপরই। এখন যদি সরকার রাজনৈতিক দলগুলো ও অংশীজনদের সঙ্গে নিয়ে আলোচনা করে, তা ঘোষণা করে এবং বাস্তবায়ন করে, তাহলে তো আর কোনো অসুবিধা থাকার কথা নয়। তবে বৈঠকে উপস্থিত একটি অংশ এতে ক্ষুব্ধ হয়। তারা এই কর্মসূচি চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নেয়। বৈঠকে উপস্থিত সূত্র জানায়, ছাত্রদের এই অংশটি কর্মসূচির ঘোষণার পর কেন তা পালন করা হবে না তা জানতে চায়। তারা বলেন, এর আগে রাষ্ট্রপতির অপসারণ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তোলা নিয়ে নিজেদের অপরিপক্ক সিদ্ধান্ত ছিল বলেও তারা মনে করেন। এছাড়াও বর্তমান আন্দোলন ব্যর্থ হলে তাদের সামনের চলার পথ আরো কঠিন হবে বলেও মনে করেন তারা। তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর সরকার এক জিনিস নয়। সরকারের ছায়াতলে থেকে কর্মসূচি পালন করতে গেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিজেদের অস্তিত্ব হারাবে। তাই শেষমেশ ঘোষণাপত্র পাঠ না করে হলেও কর্মসূচি পালন করার সিদ্ধান্ত হয়। পরে বৈঠক শেষে গত সোমবার রাত 1:45টার দিকে রাজধানীর বাংলা মোটরে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানায়, শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করবে। এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য আরিফুর রহমান তুহিন বলেন, আমাদের উত্থাপিত জুলাই বিপ্লবের ঘোষণা ও এর বাস্তবায়নের দায়িত্ব নিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। আমরা মনে করি প্রাথমিকভাবে এটা আমাদের বিজয়, কেননা আমরা ঘোষণা করলেও বাস্তবায়নের দায়িত্ব কিন্তু সরকারকেই নিতে হতো। এই সরকার আমাদেরও। এদিকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের বিষয়টি নিয়ে গত রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে এ বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন এবং উদ্বেগ জানান। সাক্ষাতে ছাত্ররা এককভাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিলে দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে সেই শঙ্কার কথাও প্রধান উপদেষ্টাকে জানান মির্জা ফখরুল। একই দিন বৈষম্য বিরোধী ছাত্র প্ল্যাটফর্মের নেতারাও ঘোষণাপত্র নিয়ে বিএনপি মহাসচিবের সাথে সাক্ষাৎ করেন। গত সোমবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটিতে এই ইস্যুটি নিয়ে আলোচনা হয়। বৈঠক সূত্রে জানা যায়, বিএনপি স্থায়ী কমিটি মনে করে দেশের রাজনৈতিক দলগুলোকে মাইনাস করে অরাজকতা তৈরির চেষ্টা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই কারণেই ছাত্রদের এই প্ল্যাটফর্ম থেকে এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি তোলা হয়েছিল। এরই ধারাবাহিকতায় 1972 সালের সংবিধান পরিবর্তনের দাবিতে তারা ঢাকায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার উদ্যোগ নেয়। রাজনৈতিক দলগুলোকে আমলে না নিয়ে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য তারা এ কাজে অগ্রসর হয়েছে। এছাড়া জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করার যে কথা সরকার বলছে, এর মাধ্যমে সম্ভাব্য একটি নৈরাজ্যকর পরিস্থিতি থেকে দেশ রক্ষা পাবে। ছাত্রদের ঘোষণাপত্র নিয়ে সমালোচনা করেছিলেন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। তিনি গণমাধ্যমকে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এককভাবে কারো সঙ্গে আলোচনা না করে এ ধরনের আয়োজন করতে পারে না। এছাড়া এই মুহূর্তে এ ধরনের ঘোষণাপত্র দেওয়ার বাস্তবতা রয়েছে কিনা সে। দর্শক, আমরা তো জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে তারা যে সংবিধানের কবর রচনার মাধ্যমে ঘোষণাপত্র দিতে চেয়েছিল, সেটি তাৎক্ষণিকভাবে বিএনপির চেষ্টাতে অন্তত এই ঘোষণাপত্রের মাধ্যমে দেশে যে একটা ভয়ঙ্কর অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল, সেখান থেকে পরিত্রাণ পাওয়া গেছে। বিএনপি সরকারকে বোঝাতে সক্ষম হয়েছিল যে না, সবাই মিলে এটি দেয়া যেতে পারে। সরকার সেই পথেই হেঁটেছে। কিন্তু মার্চ ফর ইউনিটি এই নামে যখন ছাত্ররা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশটি করলো ঘোষণাপত্র উপস্থাপন ছাড়াই, তারা 15 দিনের আলটিমেটাম তো দিয়ে দিয়েছে। এই 15 দিনের মধ্যে আসলে কি হতে যাচ্ছে, সরকার কি করবে? সরকারের পক্ষ থেকে যে ঘোষণাপত্র দেওয়ার কথা বলা হয়েছে, তাতে ছাত্রদের যে ঘোষণাপত্র বা ছাত্র বলতে ছাত্রদের একাংশ বা ছাত্র সমন্বয়কদের সাথে যারা আছে, তাদের যে দাবি দেওয়া বা তাদের যে চাওয়া, তার কতটি প্রতিফলন ঘটবে তা নিয়ে এরই মধ্যে নানান ধরনের গুঞ্জন, অনেক ধরনের কৌতূহল, অনেক প্রশ্ন দেখা দিচ্ছে। সরকার কি পারবে সব দলকে সামনে নিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে একটি ঘোষণাপত্র দিতে? মনে হয় না। যদিও সরকারের অন্যতম উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান তিনি বলেছেন যে 15 দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র দেওয়া সম্ভব, যদি সব দল
ঐকমত্যে পৌঁছায় এবং তিনি বলছেন যে সব পক্ষ মোটামুটি একমত যে একটা প্রোক্লেমেশন দিতে হবে। এই যে সৈয়দা রেজওয়ানা হাসান, এই ভদ্রমহিলা নানান কথা বলছেন। তিনি যে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে, মানে আমাদের উপদেষ্টারা অধিকাংশ এই মুহূর্তে যারা রয়েছেন তারা তাদের নিজ দায়িত্ব পালন না করে আছেন শুধু রাজনীতির মধ্যে। সৈয়দ রেজওয়ানা হাসান আমরা জানি যে তিনি পরিবেশ রক্ষায় অনেক সচেষ্ট ছিলেন, অনেক ধরনের কর্মকাণ্ড করেছেন, যদিও সেগুলো নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে, তারপরেও তিনি কাজ করেছেন। কিন্তু তিনি উপদেষ্টা হওয়ার পর কতটুকু দেশের স্বার্থে, পরিবেশের স্বার্থে কয়টি কাজ করেছেন? ন্যূনতম একটিও নয়। প্রত্যেকেই আছেন, অধিকাংশ জনই আছেন রাজনীতি নিয়ে কিভাবে ক্ষমতায় দীর্ঘস্থায়ী হওয়া যায় ছাত্রদেরকে সাথে রেখে। তিনি যে বললেন, যদি বলছিলাম যে সব পক্ষ মোটামুটি একমত যে প্রোক্লেমেশন দিতে হবে, সব পক্ষের মধ্যে কোন পক্ষকে তিনি পেয়েছেন যে একটা প্রোক্লেমেশন দিতে হবে? এবং বিএনপির যে উদ্যোগ, বিএনপির যে কৌশল, সেটিকে আমরা সাধুবাদ জানাই। অন্তত তাৎক্ষণিকভাবে এটি ঠেকানো গেছে এবং সরকারও বুঝতে সক্ষম হয়েছে যে যদি সংবিধানে কবর রচনার মাধ্যমে এই ধরনের একটি প্রোক্লেমেশন আসতো তাহলে সরকারের টিকে থাকাই অনেক কষ্টসাধ্য হয়ে যেত। যাই হোক, ছাত্রদের পক্ষ থেকে যে গণপরিষদের আহ্বান জানানো হয়েছে, গণপরিষদ গঠনের, যে গণপরিষদ সদস্য হয়ে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা নতুন সংবিধান লিখবেন এবং তাদের এই কাজের পাশাপাশি তারা কন্টিনিউ করবে, আইনসভা কাজও করবে। মানে নির্বাচন না দিয়ে এইভাবে একটি গণপরিষদ সৃষ্টি করে সেই ঘুরে ফিরে একই কথা বর্তমান সরকার যাতে আরো দীর্ঘদিন কন্টিনিউ করতে পারে, যার সাথে আছে ছাত্র সমন্বয়করা এবং বিশেষ একটি রাজনৈতিক দলের অঙ্গুল নির্দেশে যেভাবে সরকার পরিচালিত হচ্ছে, যাতে সেই রাজনৈতিক দলটিও ক্ষমতায় না যেও ক্ষমতার স্বাদ পুরোপুরি উপভোগ করতে পারে। ছাত্রের পক্ষ থেকে বলা হচ্ছে যে 1972 সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে। আচ্ছা, কেন ছুঁড়ে ফেলতে হবে? কেন এই বিষয়গুলো খুব স্পষ্টভাবে আসছে না? 72 সংবিধানে কি ছিল? সাম্য, ন্যায় বিচার এবং সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের কথা। সেগুলো কি সংবিধানের দোষ? কাটা ছেঁড়া করতে করতে একেবারে ধর্ষণ করে রক্তাক্ত করা হয়েছে আমাদের সংবিধানকে। সেই সংবিধানের তো কোনো দোষ না। আমরা 72 সংবিধানকে মুজিববাদী সংবিধান হিসেবে উল্লেখ করছি কেন? এটা তো মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সংবিধান। এগুলো পুরোনো কথা, এর আগে বেশ কয়েকবার বলেছি, তারপরেও বলতে হচ্ছে। আক্তার হোসেন যিনি বলছেন, গণমাধ্যমকে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব, যে এই সংবিধানকে কবর দিতে হবে এবং গণপরিষদের কথা উল্লেখ করেছেন যে এইভাবে দেখেন গুঞ্জন কিন্তু উঠেছে। তো এই গুঞ্জন কোন সময় সত্য হয়ে যায়, কোন সময় বাস্তব হয়ে যায়, এইটা কিন্তু আমরা জানি না। যে কোনো সময় কিন্তু যে কোনো কিছু হইতে পারে। তবে হ্যাঁ, পদত্যাগ এখন না করলেও হয়তোবা 2-1 দিন, 2-4 দিনের মধ্যে যে কেউ দেখবেন যে পদত্যাগ করছে। এটা হইতেই পারে, কারণ বর্তমান সময়ে যে উপদেষ্টা মহোদয়েরা রয়েছেন তাদের সময় কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে অনেক কিছু চলছে যেগুলো তারা প্রকাশ করতে পারছে না। কঠিন চাপে আছে তারা। একদিকে আওয়ামী লীগের চাপ, একদিকে বিএনপির চাপ, জামায়াতের চাপ এবং সেনাপ্রধান গতকালকে যে কথা দিয়ে বলেছেন, মানে সব কিছু মিলে তারা চাপে আছে। তো যাই হোক, আশা করছি যেইটাই হয়ে যাক, যত তুফানি যাক না কেন, এই সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে, যারাই রয়েছে তাদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে এবং তারা যেন আগামী নির্বাচন পর্যন্ত দেশটাকে ভালো মতো এগিয়ে নিয়ে যেতে পারে এবং ভালো করে খুব জরুরিভাবে যত দ্রুত পারে